আপনি কি আসলে মানুষের সাথে ছিলেন না? আমার নেতারা সবসময় এই কথা বলে যে আপনি বেশি সত্য এত সত্য কথা বলে রাজনীতি করা যায় না। আপনাকে উদ্দেশ্য করে অনেকে বলছেন যে আপনি দীর্ঘ সময় ধরে মাঠে ছিলেন না। যখনই ভোট আসে তখনই আপনি আসেন একটা মনোনয়নের প্রত্যাশায়। আমি খেলতে নামবো, আমার অপোনেন্টকে প্লেয়ারকে কে আছে আমার তো সব জানতে হবে, জানতে হবে। তখনই আমি স্ট্র্যাটেজি ঠিক করেছি। গত 1 বছর ধরে এত বেশি বলা হয়েছে, আমার কাছে মনে হয় ওই নেতিবাচক জিনিসটা এখন আমার জন্য পজিটিভ হয়ে। ভোটের হাওয়ায় প্যানোয়ানিজে আমরা ইতিমধ্যে অনেক প্রার্থীর সাথে, অনেক মানুষজনের সাথে, অনেক প্রান্তিক মানুষের সাথে আমরা মুখোমুখি হয়েছি। আজকে আমরা কক্সবাজারে যে আলোচিত কয়েকজন প্রার্থী রয়েছেন, এর মধ্যে একজন প্রার্থী শহীদুজ্জামান, যিনি এর আগেও এমপি ছিলেন এবং বর্তমানে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী। আমরা সরাসরি তার সঙ্গে কথা বলবো। দলের মনোনয়নের ব্যাপারে কতটুকু আশাবাদী? ইতিমধ্যে আপনারা ইন্টারভিউ দিয়ে আসছেন, আপনাদের সাথে বৈঠক হয়েছে, কথা হয়েছে, বিভিন্ন, আমি যতটুকু জানি আপনাদের কাছ থেকে সিভিগুলো সংগ্রহ করা হয়েছে। মনোনয়নের ব্যাপারে আসলে কতটুকু আশাবাদী? আমি একটু ভুল ধারণা আসলে আমার, এটা আমাকে অনেকেই বলে যে তুমি রাজনীতি করতে গিয়ে এত সত্য কথা আমার নেতারা সবসময় এই কথা বলে যে আপনি বেশি সত্য এত সত্য কথা বলে রাজনীতি করা যায় না। আমি বলি যে সত্যি বলে যদি রাজনীতি করতে পারি ওটাই সবচেয়ে ভালো। আমি একটা মিথ্যা দিয়ে একটা জিনিস আড়াল করলাম, পরবর্তীতে আরও 10টা জিনিস আমি সামাল দিতে পারবো না। আমি মিথ্যা দিয়ে সামাল দিতে পারি না, আমি পারি না। আমি সত্য দিয়ে আমি অনেক বেশি কনফিডেন্ট এবং কমফোর্টেবল। তো এখানে যেটা হয়েছে মনোনয়নের ব্যাপারে এখন পর্যন্ত যে প্রক্রিয়া আমি যতটুকু জেনেছি, এখন পর্যন্ত ওরকম কোনো সিভিও নেওয়া হয়নি, এখন পর্যন্ত কোনো মনোনয়নের জন্য কোনো ইন্টারভিউও ডাকা হয়নি, কিছুই হয়নি। আচ্ছা, কিন্তু আমরা তো ফেসবুকে আলহামদুলিল্লাহ একটা বন্যা বয়ে গেছে। এটা বয়ে যাবে, কারণ এটা আমি একদম স্পষ্টভাবে বলে দিতে চাই, এটা আমাদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তার অনেক টিম দীর্ঘ সময় ধরে কাজ করছে। আচ্ছা, তারা এক একজন এক একভাবে সাংগঠনিক, তারপর তার গ্রহণযোগ্যতা, তার অতীতের কর্মকাণ্ড, নীতি নৈতিকতা, সৎকর্ম, স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা তো আছেই, কিন্তু প্রত্যেকটা জিনিসের ব্যাপারে তারা তদন্তই বলবো, তদন্ত সাথে জরিপ, দুটো জিনিস অনেকগুলি পর্বে এটা হয়েছে। এখন এগুলি সব শেষ হয়েছে, এখন শেষ হওয়ার পর শুধু বিএনপি যাদেরকে মনোনয়ন নিবে তাদের কথাও না, যারা অন্য রাজনৈতিক দল যারা অংশগ্রহণ করবে তাদের যে প্রার্থী তার ব্যাপারেও খবর নেওয়া হয়েছে। সুতরাং যদি আমি বলি স্ট্র্যাটেজি যদি আমি ঠিক করি, তাহলে এই স্ট্র্যাটেজি ঠিক করতে গেলে আমি খেলতে নামবো, আমার অপোনেন্টকে প্লেয়ারকে কে আছে আমার তো সব জানতে হবে, তখনই আমি স্ট্র্যাটেজি ঠিক করব। এখন যেই পর্যায়ে আছে এইখান থেকে এখন হয়তো বা মানে এটার মনোনয়ন চূড়ান্তের পর্বের শেষের দিকে আছে, আরও 2-1টা দিন হয়তো বা দেখে এটাকে শেষ করা হবে। আপনি কতটুকু আশাবাদী? আমি যদি বলি যে আমার অতীতের পারফরমেন্স, আমি মানে কক্সবাজারে আমি অনেক বিষয়ে আমি একটা এক্সাম্পল রাখতে পেরেছি। তার মধ্যে সবচেয়ে বড় হলো যে আমার সময় দুর্নীতি একেবারে নিম্নগামী। আমি বলবো যে দুর্নীতিটা অনেক উপরের দিকে চলে গিয়েছিল, ওটাকে অনেক নামিয়ে এনেছি। যে কোনো উন্নয়নমূলক কাজে বা আইনশৃঙ্খলার কথাই যদি বলি, ওই সময় তো একটা এক ধরনের ছিল যে কাউকে পছন্দ না হলে ওকে ওর নামে একটা মামলা দিয়ে দেয়। এই যে প্র্যাকটিসটা, এইটাতে কি হয়, এইটাতে আমি কিন্তু নিজেই শত্রু তৈরি করছি। আমার সাথে মত বিভেদ থাকতেই পারে, কিন্তু তাকে আমি শত্রু বানাবো কেন? সে তারটা বলুক, অসুবিধা কি? মানুষ, জনগণ যেটা অ্যাকসেপ্ট করবে সেটাই তো আমার অ্যাকসেপ্ট করতে হবে। কিন্তু আমাদের এই কালচারটা থেকে বেরিয়ে আসার প্র্যাকটিসটা আমি তখন থেকে শুরু করেছি। বুঝতে পারছি। আরেকটা বিষয় হচ্ছে, আপনি এই প্রশ্নটি বারবার নিতে গিয়ে বিরক্ত বোধ করেন, তারপরও আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কাছ থেকে একটু নেওয়া, সেটি হচ্ছে প্রায় সময় আমরা ফেসবুক খুললে বা সামাজিক যোগাযোগ মাধ্যম বা অনেক সময় অনেক সবার সেমিনারেও দেখা যায় যে আপনাকে উদ্দেশ্য করে অনেকে বলছেন যে আপনি দীর্ঘ সময় ধরে মাঠে ছিলেন না, যখনই ভোট আসে তখনই আপনি আসেন একটা মনোনয়নের প্রত্যাশায়। এই কথাগুলো আপনি কিভাবে নিচ্ছেন? আপনি কি আসলে মানুষের সাথে ছিলেন না? আমি মানুষের সাথে ছিলাম না, এটা এইভাবে আমি বলতে পারি যে কক্সবাজারের বিএনপি
মানে যে যারা বিএনপি যারা রাজনৈতিক আমার সহকর্মীরা দলীয় নেতৃবৃন্দ আছে তারা যেভাবে দলীয় ইয়েতে মাঠে ছিল এবং যেটাকে আমরা বলি যে রাজনৈতিকভাবে মাঠে থাকা, আমি হয়তোবা ওইখানের একজন অংশগ্রহণ করিনি, কিন্তু আমি আমারভাবে আমার ব্যক্তিগত এবং আমার যারা অনুসারী ছিল, আমার অনুসারীরা ওই দলের বিভিন্ন পদ পদবি থেকে বেরিয়ে যাওয়ার কারণে তারাও ওইখানে এই দলের এইসব অংশগ্রহণ করতে পারিনি। তো তারা সহ আমি আমার মতো করে করেছি, কিন্তু এটা যেহেতু ওই দলের ফোরামের ভিতর হয়নি, যার কারণে হয়তো বা বলা হয় আমি অনুপস্থিত। একটা ছোট্ট উদাহরণ হিসেবে যদি আমি বলি, 2018-তে যখন মনোনয়ন প্রত্যাশীদেরকে হাইকমান্ড থেকে ডাকা হলো, আমি তখন নমিনেশন পেপার কিনে জমা দিয়েছিলাম এবং তখন যে ইন্টারভিউটা করা হয়েছিল ওটাতেও আমি ছিলাম। তো আমি যদি এতটাই অ্যাবসেন্ট থাকতাম তাহলে 18 সালে কিভাবে আমি এটা করতে পারলাম। আর দুটি প্রশ্ন, একটি হচ্ছে আপনি যদি মনোনয়ন পান বা নির্বাচিত হয়ে যান, আমি নির্বাচিতই বলছি, যদি নির্বাচিত হয়ে যান সেক্ষেত্রে এখন যারা দলীয় নেতাকর্মী আপনার বিরুদ্ধে বিষোদাগার করছেন এবং হচ্ছে নানাভাবে কুৎসা রটাচ্ছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন, তাদেরকে নিয়ে ভবিষ্যতে কীভাবে কাজ করবেন? আরেকটি হচ্ছে যদি আপনি না পান সেক্ষেত্রে অন্য কেউ একজন যদি আপনাদের দলীয় মনোনয়ন পায় সেক্ষেত্রে আপনার অবস্থান কী হবে? আমি এটা একদম স্পষ্ট করে বলতে চাই, বিগত যেটা সবাই মনে করেছে যে নমিনেশন দিয়ে দিচ্ছে, যে অনুষ্ঠানটাকে ঘিরে এই কথাগুলি যে সবাই আলহামদুলিল্লাহ বলে দিচ্ছে, সেই অনুষ্ঠানে মূলত আমাদের দেশনায়ক তারেক রহমান যে কথাটা বলেছে এটা একদম তিনি স্পষ্ট করে বলেছেন যে আমাদের সামনে খুব কঠিন একটা নির্বাচন আসতেছে, আমাদের অনেক কিছু মোকাবেলা করতে হবে এবং এই ক্ষেত্রে আমার অনেক এলাকায় দেখা যায় যে 5 জন 6 জন 7 জন পর্যন্ত মনোনয়ন প্রত্যাশী আছে, কিন্তু উনি বলেছেন যে সবাই হয়তোবা যোগ্য, কিন্তু নমিনেশন তো একজনকে দেওয়া লাগে, তো একজনকে দেওয়া লাগলে বাকিরা কি করবে? উনি বলে দিয়েছেন এই যিনি মানে ওইটাকে বোঝানোর জন্য বলেছে যে যিনি মনোনয়ন পাবেন উনি যেন এলাকায় গিয়েও মিষ্টি বিতরণ না করে, কারণ উনি এলাকায় গিয়ে মিষ্টি বিতরণ করলে ওই যে বাকি 3-4 জন আছে তাদের মনের কষ্ট পাবে। তার মানে উনি এভাবে বলতে চেয়েছেন যে সবাইকে দলের জন্যই কাজ করতে হবে। দলকে যদি মনে করেন যে দল মা, এটা আমাদের সব কিছুর উৎস, তাহলে দলের জন্য যদি করি তাহলে আমরা সবাই দলের জন্য। সেই ক্ষেত্রে আপনার প্রশ্নের উত্তরে আমি এক কথাই বলতে চাই যে তারেক রহমান সাহেব আমাদেরকে যেটা আমি নির্দেশনার চেয়ে বলবো যে এটা উনি আমাদেরকে বুঝিয়ে বলেছেন, অনেক বেশি বুঝিয়ে বলেছেন, কারণ উনি বলেছেন যে এখান থেকে বের হয়ে গিয়ে এটা ভুলে গিয়ে আমরা যেন আবার আগের জায়গায় ফিরে না যাই, এটা যেন আমরা চিন্তা করি এবং এটাকে কার্যকরী করার জন্য আমরা যেন চেষ্টা করি। তার মানে আমি ওই একই কথা বলবো, আমি কি পেলাম না পেলাম এটা বড় কথা নয়, আমি পেলেও সবাইকে নিয়ে কাজ করতে চাই, না পেলেও সবাইকে নিয়ে কাজ করতে। যারা আপনাদের বিরুদ্ধে কুৎসা রটায় তাদের উদ্দেশ্যে কী বলবেন? আমি যদি শুধু নেগেটিভ কথাগুলি বলতেই থাকি, এতবার বললে আসলে হয় কি, এত বেশি বলা হয়েছে গত 1 বছর ধরে, এত বেশি বলা হয়েছে, আমার কাছে মনে হয় ওই নেতিবাচক জিনিসটা এখন আমার জন্য পজিটিভ হয়ে গিয়েছে। ওরা যত বেশি নেতিবাচক কাজ করছে আমার জন্য এটা আরও পজিটিভ হয়ে যাচ্ছে, তখন আমি ওদের নেতিবাচক জিনিসটার থেকে আমি আলাদা, সেটাই প্রমাণ হচ্ছে। সুতরাং আমি শুধু বলবো নিজের মান ইজ্জত নিজের কাছে রাখতে হবে। এটা আমাকে বলা মানে আমি এখন দলের নির্বাহী কমিটির একজন সদস্য, এটা বলা মানে আমার দলকে বলা, কিন্তু আমরা যারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ আগামী নির্বাচনে তাদেরকে নিয়ে কিন্তু আমরা কিছু বলছি না। এই জিনিসটা সবারই চিন্তা করা দরকার, ভাবা দরকার যে নিজের পায়ে নিজের কুড়াল না মারি। আচ্ছা, আপনি যেহেতু প্রতিপক্ষের কথা বলছেন সেক্ষেত্রে একটা প্রশ্ন, সেটি হচ্ছে ধরেন এখন আমরা যেটা জানি সদর, রামু, ঈদগাঁও এই 3টি উপজেলা মিলে যে আসনটি, সে আসনে এখন আমরা গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে দেখতে পাচ্ছি আপনাকে দেখতে পাচ্ছি এবং হচ্ছে আপনি শহীদুজ্জামানকে দেখতে পাচ্ছি এবং একই সাথে সাবেক সাংসদ লুৎফর রহমান কাজলকে দেখতে পাচ্ছি। আপনি কি কাজল সাহেবের উদ্দেশ্যে কিছু বলবেন? আমার মনে হয় এই প্রশ্নটা এইভাবে দেওয়াটা ঠিক না, কারণ কারো ব্যক্তি নিয়ে আমি
আমি বলবো আমার দলের সেটা পজিটিভ অর্থ হইতে না না পারে। না না এটা আমি বলি, বিষয়টা হলো যে রাজনীতিতে আমরা একসাথেই চলে আসছি দীর্ঘ সময় ধরে। অ্যান্ড আমি যদি একজন ব্যক্তি নিয়ে বলে, আমি দলীয়ভাবে একই কথাই বলবো যে আমরা দলীয় যে সিদ্ধান্ত এটা মেনে আমরা যেন মিলেমিশে কাজ করি।